সাবস্ক্রাইব করুন পেপে টুনস বাংলা, ক্লিক করুন বেল আইকন। বদলপুর নামক এক শান্ত গ্রামে কেশব নামে এক কাঠুরিয়া বাস করত। সেই দিন সকালবেলা সে তার কুঠার নিয়ে জঙ্গলে কাঠ কাটতে বের হচ্ছিল। শোনো, আর কতদিন এইভাবে চলবে বলো? প্রতিদিন সকালে আশা নিয়ে বেরাও আর সন্ধ্যায় নিরাশ হয়ে ফিরে আসো। তুমি কি দেখতে পাও না, বদলপুরে আমাদের মতো কষ্ট আর কারুর করতে হয় না? কি করব রাধা, ভাগ্যটাই বুঝি এমন। যখনই মনে হয় একটু ভালো দিন আসছে, তখনই সব ভেঙে যায়। প্রথমবার কিছু টাকা জমিয়েছিলাম, তখন তুই অসুস্থ হলি, সব টাকা শেষ হয়ে গেল চিকিৎসায়। আর পরের বার যখন একটু সঞ্চয় করলাম, তখন পার্থর পায়ে ব্যথা, সেই চিকিৎসাতেও শেষ হয়ে গেল বাকি যা ছিল। ঠিক তখনই পার্থ দৌড়ে এলো আর তার বাবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা, অনেক দিন হলো পিঠে খাই না। আমাদের ঘরে অন্যদের মতো ভালো খাবার রান্না হয় না কেন বাবা? বাবা, তুই চিন্তা করিস না, একদিন আমাদের দিনও বদলাবে। তখন তুই যা খেতে চাইবি আমি নিজে হাতে তোকে এনে খাওয়াবো। কিন্তু বলতো, আজ হঠাৎ পিঠে খাওয়ার কথা মনে পড়ল কেন? কাল আমি পাপাইয়ের বাড়ির উঠানে খেলছিলাম, তখন তাদের ঘর থেকে দারুণ গন্ধ আসছিল, পিঠে বানানো হচ্ছিল। পাপাইয়ের বাবা সবাইকে ভেতরে ডেকে খাওয়াচ্ছিলেন, কিন্তু আমাকে বলেননি, উল্টো তাড়িয়ে দিলেন। বললেন, তুই গরিবের ছেলে, তোর পোশাক ময়লা, আমাদের সঙ্গে খেতে পারবি না। আর পাপাইকেও বললেন যেন সে আমার সঙ্গে না মেশে। বাবা, আমার খুব খারাপ লেগেছিল, তাই চুপচাপ ফিরে এলাম। ছিলের মুখে এই কথা শুনে কেশবের চোখ ভিজে উঠল। কেশব বনের পথে হাঁটতে হাঁটতে ভাবছিল, এই জীবন কি কখনো বদলাবে? বনের নীরবতার মাঝেও তার মনে চলছিল এক অদ্ভুত ঝড়। কাঠ কাটতে কাটতে কেশবের হাতে ব্যথা শুরু হয়। সে বুঝতে পারে বয়স তার পেরিয়ে যাচ্ছে, কিন্তু কষ্টের ভার কমছে না। ঠিক তখনই গ্রামের শেঠ বনে আসে, সাথে থাকে আরেক কাঠুরিয়া। কি হলো কেশব, আজ তোর হাতে আগের মতো জোর দেখছি না, কিছু হয়েছে নাকি? হে মালিক, আপনি তো জানেন, ঘরে টানাটানি লেগেই আছে। পরিশ্রম করি অনেক, কিন্তু কিছুতেই কুলিয়ে উঠতে পারছি না। শেঠজি, আমি তো বলি, এই কেশবকে গ্রাম থেকে তাড়িয়ে দাও। এর অশুভ ছায়া পুরো বদলপুরে ছড়িয়ে পড়ছে। লোকমুখে শোনা যায়, কালের ছায়া যাদের ঘিরে ধরে তারা নাকি সবার অমঙ্গল ডেকে আনে। এও সবার অমঙ্গল ডেকে আনবে। আরে মাধব, তুইও না ছাড়, চল যাই এখান থেকে। দুজনেই কেশবের অবস্থার উপর হাসতে হাসতে চলে যায়। কেশব সেইখানেই চুপ করে দাঁড়িয়ে থাকে, তার চোখে জল, কিন্তু মুখে এক ফোঁটা প্রতিবাদের আগুন জ্বলছে। দিনভর কাঠ কাটার চেষ্টা করেও কেশবের কুঠার আজ যেন তার কথা শুনছে না। হাত কাঁপছে, বুক ভারী হয়ে উঠেছে, মনটা যেন হঠাৎ করেই ভেঙে পড়ল। হে ভগবান, আমি এমন কি অপরাধ করেছি যে আমায় এত কষ্ট দিচ্ছিস? আমি তো কখনো কারোর ক্ষতি করিনি, কাউকে ঠকাইনি, কারোর সঙ্গে বেইমানি করিনি। তবু কেন আমার কপালে শুধু দুঃখ আর অশ্রু? বল ভগবান, আমি কি দোষ করেছি? কেন আমাকে এমন জীবন দিলি? সেই বিকেলে কেশবের মন যেন ভেঙে গুড়িয়ে গেল। যে মানুষ প্রতিদিন আশা নিয়ে বাঁচত, আজ তার ভেতরের আলো নিভে গেল। আজ কেউ খালি হাতে ফিরতে হবে রাধা, হয়তো এখনো অপেক্ষা করছে, ভাবছে আমি কাঠ বিক্রি করে কিছু টাকা নিয়ে ফিরব। কিন্তু আজ আমি কাঠই কাটতে পারলাম না। হে ভগবান, বল, এখন আমি কি করব? আমার পরিবারটাকে কিভাবে বাঁচাবো? কেশব জানে হাল ছাড়লে সব শেষ, তবু তার মনে একটাই প্রশ্ন জ্বলছে, কেন আমায়? বিকেলে কেশব পরিশ্রান্ত হয়ে ঘরে ফিরল। তার মুখে গভীর ক্লান্তি, চোখে চিন্তার ছায়া। রাধা বুঝতে পারল কিছু একটা ঘটেছে। আরে, কি হলো? আজ তোমার মুখ এত ভারী কেন? কিছু হয়েছে নাকি? কেশবের চোখে জল এসে পড়ল। এখন তো গ্রামবাসীরাও আমার ভাগ্যের উপর হাসছে। ওরা বলছে আমাদের নাকি গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। তার উপর আজ হাতের ব্যথার জন্য কাঠ কাটতেও পারিনি,
কিছুই আয় হয়নি, তোমাদের জন্য খাবারও আনতে পারিনি রাধা। এই সব শুনে রাধার চোখেও জল চলে এলো। এইভাবে ভেঙে পড়ো না, ঠাকুর সব ঠিক করে দেবেন, বিশ্বাস রাখো। কেশব কিছু বলল না, চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। তার মনে শুধু একটাই ভাবনা ঘুরছে, আগামীকাল সে কিভাবে তাদের জন্য খাবার জোগাড় করবে। ভোরের আলো ফুটতেই রাধা কেশবকে বলল, শোনো, ঘরে তো কিছুই নেই খাবারের জন্য, না হয় দোকান থেকে কিছু উধার নিয়ে এসো। কালকেই গিয়েছিলাম রাধা, তারা আগের বাকি টাকাটা দিতে বলছে, নতুন করে আর কিছু দেবে না। আমি ইতিমধ্যেই কয়েকজনের কাছ থেকে টাকা ধার নিয়েছি, কিন্তু এখন তা ফেরত দিতে পারছি না। চেষ্টা করেও কিছুই হচ্ছে না, দুবেলা দুমুঠো খাবারও জোটে না। উদ্ধার দেব কিভাবে? তা ঠিক, কিন্তু হাল ছাড়া চলবে না। জানি না কেন ভগবান আমাদের এত কষ্ট দিচ্ছেন, তবুও বিশ্বাস রাখো, একদিন আমাদের দিন বদলাবে। এই কথাটা 5 বছর ধরে শুনছি রাধা, দিন তো এখনো বদলায়নি। যাকগে, আমি কাজে যাচ্ছি, দেখি আজ কিছু কাঠ কাটতে পারি কিনা। শোনো, শুনেছি আমাদের পূব দিকের জঙ্গলে অনেক লাল চন্দনের গাছ আছে। যদি কিছু লাল চন্দন কাঠ কেটে আনতে পারো, তাহলে কম কাঠেই অনেক দাম পাবে, তোমার পরিশ্রমও কিছুটা কমবে। ওদিকে আছে ঠিকই, কিন্তু সেটা জঙ্গলের অনেক ভেতরে। শোনা যায় সেখানে নাকি ভূত প্রেত আছে, তাই কেউ সেদিকে যায় না। উমা, তাই নাকি? তাহলে যাওয়ার দরকার নেই, আমার টাকার দরকার নেই। আমি দেখি যদি কারুর ঘরে বাসার কাজ পাই। তুমি মানুষের বাড়িতে গিয়ে কাজ করবে? তাতে ক্ষতি কি? কাজ তো কোনো পাপ নয়। চুরি করব না, সৎ পথে 2 পয়সা উপার্জন করব। তোমার ওপর সব ভার দিতে আর পারছি না কেশব। যখন আমাদের দিন ভালো হবে, তখন না হয় কাজ ছেড়ে দেব। রাধার কথা শুনে কেশব কিছু বলল না, চুপচাপ নিজের কুঠার হাতে নিল আর জঙ্গলের পথে বেরিয়ে পড়ল। না, আমাকে কিছু একটা করতেই হবে, আমাদের দিন ফেরাতেই হবে। আমি আমার বউ বাচ্চাকে ক্ষুধায় কষ্ট পেতে দেব না। এই কথা ভাবতে ভাবতে কেশব গ্রামের সীমান্তে পৌঁছল। সেখানেই সে দেখতে পেল সেটার মাধব বিপরীত দিক থেকে হেঁটে আসছে তাদিকে। আরে কেশব, আজকে কাঠ কাটতে যাবি না? আর এইদিকে কোথায় যাচ্ছিস? এই জঙ্গলে কাঠ কাটতে যাস না, জানিস তো এই জঙ্গলে ভূত প্রেত থাকে। কেশব কিছু বলল না, চুপচাপ চলে গেল। সে ধীরে ধীরে জঙ্গলের গভীরে ঢুকে পড়ল। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে এক পুরনো গাছের নিচে বসে পড়ল বিশ্রাম করতে। ঠিক সেই সময় কেউ আর্তনাদ করে বলে ওঠে, কেউ আছো? আমায় সাহায্য করো। কেশব উঠে দিক দিক দেখে একজন বয়স্ক মানুষকে খুঁজে পেল। আপনি কিভাবে এখানে এলেন? আপনার কি হয়েছে? বাবা, আমি বাড়ি ফেরার পথেই ছিলাম, কিন্তু পথ হারিয়ে ফেলেছি। 2 দিন ধরে জঙ্গলে ঘুরছি, শরীরের সব শক্তি শেষ। আমি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। তুমি কি আমাকে একটু জল দিতে পারবে? আমার প্রাণটা যাই যাই করছে তৃষ্ণায়। অবশ্যই দেব, কিন্তু এই গভীর জঙ্গলে জল কোথায় পাব? ওইদিকে কিছুটা দূরে একটি জলাশয় আছে, যদি পারো ওইখান থেকে একটু জল নিয়ে আসো। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, আপনি একটু অপেক্ষা করুন। কেশব সঙ্গে সঙ্গে জল আনতে রওনা দিল। সে অবশেষে জলাশয়ে পৌঁছায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে বিচিত্র কিছু ঘটে। চারিদিক কুয়াশায় ঢাকা গেল এবং কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এলো এক কায়াম পুরুষী, পেতনি। কেশব ভয়ে কাঁপতে লাগল। তোর সাহস কিভাবে হলো আমার জলাশয় থেকে জল নেওয়ার? তুই কি জানিস না কেউ এই জলাশয় থেকে জল নিতে পারে না? আমি সত্যি জানতাম না, আমি এইখানে এমনিতে আসিনি। এক পথিক জঙ্গলে পড়ে রয়েছে, শরীর খুব খারাপ, তৃষ্ণায় ছটপট করছে, তাই আমি এইখানে জল নিতে এলাম। দয়া করে আমাকে একটু জল নিতে দিন, না হয় সেই লোকটি বাঁচবে না। তুই ভালো মানুষ বলে মনে হচ্ছে, তুই জল নিতে পারবি, কিন্তু আমার এক ধাঁধার উত্তর দিলে।
সঠিক উত্তর দিলে যত জল চাইবি তত নিতে পারবি, কিন্তু উত্তর না দিলে আমি তোর ঘর মটকাব। বল, রাজিনী? তবে আরেকটা উপায়ও আছে, তুই চাইলে চলে যেতে পারিস, ধাঁধার উত্তর দিতে হবে না, তবে জলও পাবি না। না, আমি ওই বৃদ্ধকে একা মরার জন্য ছেড়ে দিতে পারবো না। ঠিক আছে, শোন। একটি এমন ঘর যা সব দিক থেকে খোলা, সেই ঘরে আলো আছে, কিন্তু কোনো দরজা জানলা নেই, কোনো দেয়াল নেই, কোনো মাটি নেই, তবুও সেই ঘরে সব কিছুই আছে। বল তা কি? কেশব গভীরভাবে ভাবতে লাগল। সে তার মনন শক্তি খাটাতে লাগল। কিছুক্ষণ পর সে বলল, মানুষের মন। আপনার ধাঁধার উত্তর হল মানুষের মন। কিভাবে? ব্যাখ্যা কর তো। মানুষের মন সব সময় উন্মুক্ত, তার মধ্যে উজ্জ্বলতাও আছে, অন্ধকারও আছে। এতে কোনো দেয়াল নেই, কোনো জানালা নেই, কোনো দরজা নেই, তবু সে সমগ্র সংসারকে নিজের মধ্যে ধারণ করতে পারে। সুখ, দুঃখ, আশা, নিরাশা সবই মনেই জমে থাকে। তাই আমার মনে হয় তোমার ধাঁধার উত্তর মানুষের মন। পেতনি কেশবের খোলামেলা বুদ্ধিদীপ্ত উত্তর শুনে স্তম্ভিত হয়ে চুপ করল। তারপর হেসে উঠল। তুই প্রথম মানুষ যে আমার ধাঁধার সঠিক উত্তর দিল। যা, যত জল চাই নিয়ে যা। আজ তোকে দেখে আমার সত্যিই ভালো লাগল। কেশব জলাশয় থেকে জল নিল। তার চোখে তখন এক অদ্ভুত চমক দেখা গেল। তারপর সে ফিরে এলো সেই জায়গায় যেখানে বৃদ্ধ লোকটি বসেছিলেন। নিন, আপনার জন্য জল আনলাম। বৃদ্ধ লোকটি জল খেলেন। তারপর কেশবের দিকে একবার ভালো করে তাকালেন। ঠিক সেই মুহূর্তেই তার রূপ বদলে গেল। কেশব অবাক হয়ে তাকিয়ে রইল। আপনি কে? আমি একজন তপস্বী, এই বনেই তপস্যা করি। কিন্তু আপনি তো বলেছিলেন আপনি পথ হারিয়ে ফেলেছেন, বাড়ি ফেরার পথ পাচ্ছেন না। হে বাবা, আসলে আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, তাই এমন বলেছিলাম। পরীক্ষা? কিন্তু কিসের আর কেন? আসলে আমি এই বনেই সারা জীবন তপস্যা করে কাটিয়েছি। এখন আমার হিমালয়ে যাওয়ার সময় এসেছে। আমি জীবনের বাকি সময়টা সেখানে কাটাবো, কিন্তু একটি বিশেষ কারণে যেতে পারছিলাম না। কেন? এমন কি জিনিসের জন্য? আমার গুরুদেব একদিন আমাকে একটি হরিণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন এটিকে নিজের সন্তানসম ভালোবাসতে, যত্নে রাখতে, আর যখন সময় আসবে তখন একে অন্য কাউকে দান করতে। তাই আমি এমন একজন মানুষ খুঁজছিলাম যে নিঃস্বার্থ, বুদ্ধিমান আর নির্লোভ। তাই আমি এইভাবে এই জঙ্গলে আসা লোকেদের পরীক্ষা নিতাম। তোমার আগে অনেককে ওই জলাশয়ে পাঠিয়েছিলাম, কিন্তু সবাই ভয় পেয়ে পালিয়ে গেছে। তুমি একমাত্র মানুষ যে ভয় না পেয়ে অন্যের জন্য নিঃস্বার্থভাবে জল আনতে গিয়েছ। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই হরিণটি তোমাকেই দান করব। একে নিজের মেয়ের মতো লালন পালন করবে। দেখবে তোমার মঙ্গল হবে, তোমার ভাগ্য খুলে যাবে। এই বলে ঋষি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। তার স্থানে এক সুন্দর হরিণ কেশবের সামনে উপস্থিত হল। হরিণটির রূপ আর সৌন্দর্যে কেশবের মন মুগ্ধ হয়ে গেল। সে স্থির করল এই হরিণটিকে সে নিজের ঘরে নিয়ে যাবে আর নিজের মেয়ের মতো পালন করবে। আরে, তুমি তো আজ জঙ্গলে গিয়েছিলে কাঠ কাটতে, এই হরিণটা কোথা থেকে তুলে আনলে? তারপর কেশব সব কথা রাধাকে খুলে বলল। ঋষির সঙ্গে দেখা, জলাশয় আর সেই আশীর্বাদের কথা। এমনিতেই আমাদের ঘরে এত আর্থিক অনটন চলছে। সাধু মহারাজের যদি আমাদের কিছু দিতেই হতো তাহলে ধন দিতেন, এই হরিণটাকেই বা কেন দিলেন? সাধু মহারাজ নিশ্চয়ই কিছু বুঝে তবেই দিয়েছেন। ঠিক তখনই ঘরে ঢুকল পার্থ। বাবা, এই হরিণটা তো সত্যিই খুব সুন্দর। এখন তো গ্রামের কেউ আমার সঙ্গে খেলে না, তাই আমি এই হরিণটার সঙ্গে এখন থেকে খেলব। এই বলে পার্থ হরিণটিকে ঘরের বাইরে নিয়ে গেল আর আনন্দে খেলতে শুরু করল। হরিণটা এত সুন্দর ছিল যে কেউ তার দিকে তাকালে মুগ্ধ না হয়ে পারত না। পরের দিন সকালে
যখন কেশব কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই গ্রামের জমিদার তাদের ঘরে এসে পৌঁছলেন। আরে জমিদার বাবু, আপনি আমাদের বাড়িতে? আসলে আমি আজকে তোর ছেলেকে সেই সুন্দর হরিণের সঙ্গে খেলতে দেখেছি। কি চমৎকার ছিল! এমন রূপ লুকিয়ে আছে খুব কম বস্তুর মধ্যে। তুই তো জানিস আমার পশু পাখিদের খাঁচায় রাখতে কত ভালো লাগে, তাই আমি তোর হরিণটা কিনতে চাই। রাধা জমিদারের কথাগুলো শুনে খুশি হয়ে ওঠে। কিছু বলে ওঠার চেষ্টা করছিল, ঠিক সেই সময় কেশব আলগা কণ্ঠে বলল, ক্ষমা করবেন, আমি ওই হরিণ আপনাকে বিক্রি করতে পারবো না। তুমি যত বলবে আমি তত টাকা দিতে রাজি। আপনি যত খুশি দাম দিন, তবু আমি ওই হরিণ বিক্রি করব না। জমিদার রেগে ওঠে এবং ওখান থেকে চলে যায়। জমিদার আমাদের ভালো দাম দিতেন, তাতে আমাদের অবস্থা একটু হালকা হতো। রাধা, আমি এই হরিণ বিক্রি করব না, কারণ এই হরিণকে আমাকে সাধু মহারাজ দিয়েছেন, আর দানকৃত কিছু কখনোই বিক্রি করা উচিত নয়। এইভাবে কয়েকদিন কেটে গেল। কেশব আর তার পরিবার হরিণটিকে এত মমতায় লালন করল যে তারা যেন হরিণটিকেই পরিবারের সদস্য হিসেবে মনে করতে লাগল। তার যত্নে নিজেরা বিস্মৃত হতে বসল। কয়েকদিন পর এক ব্যবসায়ী গ্রামের পথে এসে থামে এবং হরিণটি দেখে মুগ্ধ হয়ে বলে, আরে ভাই, তোমার ওই হরিণটা কি সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে, আমি এটা কিনতে চাই। কিন্তু আমি এটাকে বিক্রি করব না। তুমি যত বলবে আমি তত টাকা দিতে রাজি। তুমি যতই দাম দাও না কেন, আমি আমার হরিণকে বিক্রি করব না। তুমি কি সবসময় গরিবই থাকতে চাও? যে কোনো বুদ্ধিমান মানুষই এত সুন্দর সুযোগ হাত ছাড়া করে না। ব্যবসায়ী এই কথা বলে চলে গেল। তারপর রাধা কেশবের ওপর রেগে গেল। যখন থেকে এই হরিণ এসেছে আমাদের খরচ তো আরো বেড়েছে, আমাদের ভালো দিন তো এলোই না, উল্টো আর খারাপ হচ্ছে। রাধা, এটা শুধু একটা হরিণ নয়, এটা আমার মেয়ের মতো। নিজের মেয়েকে আমি কখনোই বিক্রি করব না। রাধা এই কথা শুনে চুপ হয়ে গেল। অন্যদিকে কৃষ্ণনগরের রাজবাড়িতে অন্ধকার নেমে এসেছে। রাজা বীরবিক্রম তার ২০ বছরের পুত্র কৃষ্ণচন্দ্রের দিকে তাকিয়ে আছেন। সে বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছে। গুরুদেব, আপনি বলুন, আমার ছেলের কি শরীর আর ভালো হবে না? আমি রাজ্যের সব চিকিৎসক দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। মহারাজ, আপনার ছেলের এক অদ্ভুত রোগ হয়েছে। এর চিকিৎসা সম্ভব, কিন্তু সেটা সহজে পাওয়া যায় না। তো কি কোনো উপায় নেই? আছে। এক মায়াবী হরিণের চোখের জল আর একজন গরিবের চোখের জল যখন একসাথে মিলবে, তখন তা একটি দৈবিক পুষ্পে পরিণত হবে। ওই পুষ্পটি রাজকুমারের শরীরে লাগিয়ে দিলে তিনি সুস্থ হয়ে উঠবেন। তো বলুন তো, ওই হরিণ কোথায় পাব? আমি তাকে পাতাল থেকেও এনে দেব। আর গরিবের চোখের জল, তা তো আমাদের রাজ্যে অনেক গরিব আছে, তারা দিতে পারবে। কিন্তু কাউকে জোর করে কাঁদিয়ে লাভ নেই মহারাজ। ভাবহীন চোখের পানি কোনো কাজে আসবে না। চোখের জল অবশ্যই সত্য অনুভূতি থেকে আসতে হবে। আপনি কি জানেন ওই হরিণ কোথায় আছে? দিব্যদৃষ্টিতে দেখেছি, ওই হরিণ আপনার রাজ্যের এক গরিব কাঠুরিয়ার কাছে আছে। রাজা বীরবিক্রম কেশবের বাড়িতে পৌঁছলেন। কেশব রাজা, সিপাহী ও মন্ত্রীদের দেখে অবাক হয়ে গেল। তোমার কাছে কি কোনো মায়াবী হরিণ আছে? হে মহারাজ, আমার কাছে একটি হরিণ আছে, কিন্তু সেটা মায়াবী কিনা তা আমি জানি না। আমার কাছে তো সে আমার মেয়ের মতো। ওই হরিণ তুমি কোথায় পেয়েছে? এক সাধু মহারাজ আমাকে দিয়েছেন। আমি ওই মায়াবী হরিণ কিনতে চাই। বলো, কত টাকায় বিক্রি করবে? ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমি একে বিক্রি করতে পারবো না। মহারাজ, এ তো এমন এক বোকা, সে কখনোই এই হরিণ কাউকে বিক্রি করে না। আমাদের গ্রামের জমিদারও চাইছিলেন, ব্যবসায়ীও আগ্রহী ছিল, কিন্তু সে কোনো ক্রমে বিক্রি করেনি। এখন আপনি এসে অনুরোধ করলেও সে মানা করছে। শোনো কেশব, আমার ওই হরিণটি খুব দরকার। আমি তোমাকে অনেক ধন দেব। মহারাজ, দুঃখিত, আমি দিতে পারবো না। আমি তোমাকে আমার অর্ধেক রাজ্য দিয়ে দেব কেশব। তুমি শুধু আমায় সেই হরিণটা দিয়ে দাও। মহারাজ, আপনি আমাকে পুরো রাজ্য দিলেও আমি দেব না। এই হরিণ আমার মেয়ে, আর কোনো বাবা তার মেয়েকে বিক্রি করে না। আমায় ক্ষমা করবেন মহারাজ। সিপাহী, এই কাঠুরিয়াকে বন্দি করো
আর সেই হরিণটাকে রাজমহলে নিয়ে চলো। সিপাহীরা কেশব আর তার হরিণকে ধরে রাজসভায় উপস্থিত করল। চারপাশে সভাসদ, মন্ত্রী আর গুরুদেব উপস্থিত। এইবার কেমন লাগছে মূর্খ? আমি তোকে অর্ধেক রাজ্য দিতে চেয়েছিলাম, তুই তা প্রত্যাখ্যান করেছিলিস। এখন আমি তোকে আর সেই হরিণ দেব না। শেষবারের মতো একে দেখে নে। মহারাজ, আমি জানি আপনি যা সিদ্ধান্ত নেন তা বদলান না, তবুও আমার একটি শেষ ইচ্ছা আছে। আমাকে শুধু একবার, শেষবারের মতো আমার মেয়েকে বুকে জড়িয়ে ধরতে দিন। ঠিক আছে, যা, শেষবারের মতো একে আদর করে নে। দুজনেরই চোখে জল গড়িয়ে পড়তে লাগল। আর ঠিক যখন তাদের চোখের জল মাটিতে পড়ল, মাটির ভেতর থেকে এক অলৌকিক ফুল ফুটে উঠল। মহারাজ, এই যে তাদের চোখের জল পড়তেই অলৌকিক ফুল ফুটে উঠছে, এটাই সেই পুষ্প যা রাজপুত্রকে জীবিত করে তুলবে। রাজা বিস্মিত হয়ে গেলেন। তিনি দ্রুত সেই ফুল তুলে রাজপুত্র কৃষ্ণচন্দ্রের কক্ষে নিয়ে গেলেন। ফুলটি রাজপুত্র কৃষ্ণচন্দ্রের শরীরে ছোঁয়াতেই সে ধীরে ধীরে জেগে উঠল। কেশব, আমাকে ক্ষমা করে দাও। আমার পুত্রের জীবন বাঁচানোর জন্য তোমাকে এত কষ্ট দিয়েছি। তোমার ত্যাগ আমাকে শিক্ষা দিয়েছে। ভালোবাসা ও সততার দাম কোনো ধনে মাপা যায় না। ঠিক তখনই রাজসভায় এক দীপ্ত আলো জ্বলে উঠল। সেই আলো থেকে সাধু মহারাজ উপস্থিত হলেন। মহারাজ, আমি কেশবকে এই হরিণটি দিয়েছিলাম। আমি জানতাম আপনার পুত্রের রোগ হয়েছে, আর সেই রোগের মুক্তি এই মায়াবী হরিণ দিয়েই সম্ভব। কিন্তু সেটা তখনই ঘটবে যখন কেউ এই হরিণটিকে নিজের সন্তানের মতো লালন করবে, নিঃস্বার্থভাবে ভালোবাসবে। শুধু তখনই তাদের চোখের জল অলৌকিক শক্তি পাবে। কেশব, তোমার উপকার আমি কোনোদিন ভুলব না। তুমি রাজ্যের বীর। আমি তোমাকে 100 স্বর্ণমুদ্রা দান করছি। মহারাজ, আপনার অশেষ দয়ার জন্য কৃতজ্ঞ, কিন্তু আমার কিছু চাই না। আমি কেবল আমার পরিবার সহ শান্তিতে থাকতে চাই। না না কেশব, দান কখনো ফেরত দেওয়া যায় না। আজ থেকে তুমি আমার রাজসভার উপদেষ্টা হবে। রাজকোষের হিসাব ও খাজনার দায়িত্ব তোমার উপর রইল। আর তুমি যে গ্রামে থাকো, আজ থেকে সেই গ্রামের জমিদার তুমি। পুরো গ্রাম এখন তোমার অধীনে। শেষ পর্যন্ত কেশব প্রমাণ করে দিয়েছিল, সত্য, পরিশ্রম আর ভালোবাসা যদি হৃদয়ে থাকে, তাহলে এক সাধারণ মানুষও নিজের ভাগ্য লিখে ফেলতে পারে। এই রকম আরও মজার মজার গল্প দেখার জন্য সাবস্ক্রাইব করুন পেপে টুনস বাংলা।